সবাইকে স্বাগত আজকের বই আড্ডায়। এবং আজকে আমার সাথে আছে আমার এবং আপনাদের সকলের প্রিয় ফয়সাল মোরশেদ। কেমন আছেন ভাইয়া? অনেক ধন্যবাদ। আমি বেশ ভালো আছি। সকলের প্রিয় হতে পেরেছে কিনা জানি না, বাট অনেকে পছন্দ করেন। অনেক ধন্যবাদ। আপনি মোটামুটি সকলেরই প্রিয়, কারণ আপনি দীর্ঘ এক যুগ ধরে আপনি নিউজ পড়ছেন এবং সবাই আপনাকে চেনে মোটামুটি। আজকের আড্ডাটা একটু অন্যরকম, কারণ এতদিন আমরা অফ ক্যামেরায় বেশ আড্ডা দিয়েছি বিভিন্ন বিষয় নিয়ে, কিন্তু আজকের আড্ডাটা হচ্ছে আমাদের বই নিয়ে। ফয়সাল ভাইয়া একটি বই লিখেছে এবং আজকের পুরো আড্ডা জুড়ে আমরা বই নিয়ে অনেক গল্প করব এবং জানা অজানা বিভিন্ন বিষয় আপনারা জানতে পারবেন। ফয়সাল ভাই, আপনাকে আবারও শুভেচ্ছা। কেমন আছেন? আমি বেশ ভালো আছি। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক সুন্দর করে ইন্ট্রো দিয়েছেন সাদিকা। আমার ভালো লাগছে। আমরা সহকর্মী এবং একসাথে বই নিয়ে কথা বলছি। আমরা তো আপনাকে এতদিন সহকর্মী হিসেবেই দেখেছি, কিন্তু হঠাৎ করে আপনি এত বড় একটা বই লিখে ফেলেছেন এবং সেটা হচ্ছে 785 পৃষ্ঠা। মানে হঠাৎ করে কেন মনে হয়েছে যে আপনি এখন কিছু লিখবেন? একটু আগে যেমন বললাম, সহকর্মী ছিলাম। আমরা তো খবর পড়ি। খবর পড়তে পড়তে লাখো কোটি কোটি মানুষের জীবনের গল্প আমরা জানাই। একটু আগে রেকর্ড হচ্ছে, এখন একটু আগে আপনি খবর পড়লেন, এটা শেষে আমি আবার খবর পড়বো। এই যে মানুষের কোটি কোটি মানুষের প্রতিনিত্য উত্থান পতনের নানান ঘটনা, দুর্ঘটনা, নানান খবর জানাচ্ছে, এগুলো জানাতে জানাতে মনে হয়েছে যে আমার নিজের বলা গল্পটুকু আসলে বলার জায়গা পাচ্ছি না। সারাটা জীবন কি আমার, যেহেতু 13 বছর চলছে সংবাদ উপস্থাপনায়, সবসময় কি আসলে অন্য মানুষের জীবনের গল্পগুলো জানাবো কিনা? আমার নিজেরও তো অনেক গল্প রয়েছে, সেগুলো জানাতে হবে। সেখান থেকে লেখা শুরু এবং সেটা ফলাফলই আমরা দেখতে পাচ্ছি 32 জেলার আটখোলা। আচ্ছা, তো এই লেখালেখির অভ্যাসটা কি আগে থেকেই ছিল, নাকি স্পেসিফিক কোনো টাইমের পর আপনার মনে হয়েছে যে না, এবার কিছু একটা লিখবো? লেখালেখি আমার আগে থেকে ছিল। আমার বাড়ি যেখানে নোয়াখালীর হাতিয়া দ্বীপে, তখন আমি ছোট ছিলাম যখন, আমি যদি বলি আমার স্কুল লাইফের কথা, হাই স্কুল, তখন আমি পত্রিকায় লিখতাম। আজকের কাগজ ছিল, সুবর্ণ সভা ম্যাগাজিন ছিল, ওদের ফাটাফাটি রম্য ম্যাগাজিন ছিল, সেগুলোতে আমি লিখতাম। তখনকার বয়সের ছোটবেলার ভাবনা, কবিতা বা একটা ছোট গল্প পড়লে, উপন্যাস পড়লে, আমার মনে আছে আমি তপু মোহাম্মদ জাফর ইকবাল সাহেবের, ওটা পড়ে আমি ক্লাস 8-এ রিভিউ লিখেছিলাম একটা, যে পড়ে আমি অনেক কেঁদেছিলাম, কৈশোরের একটা গল্প। তখন থেকেই লিখতে ভালো লাগতো, কিন্তু কখনো আসলে এত বড় বই লিখে ফেলবো বা লেখক হিসেবে আত্মপ্রকাশ করব বা সবাই এখন লেখকও বলবে, অনেকেই বলছেন এটা অনেক বড় বিষয়, এটা কখনো ভাবিনি। এটা হয়ে গেছে। ভাবনার বাইরে থেকে 1.5 পৃষ্ঠা গল্প লিখবো ভেবেছি, 1200 শব্দ, সেটা হয়ে গেছে 2,04,000 শব্দ, 785 পৃষ্ঠা, এবং 75 বছরের 1950 থেকে 2025 অব্দি দীর্ঘ একটা টাইমলাইনের গল্প। 32 জেলার আটখোলা আপনার প্রথম বইয়ের নাম। নামটা একটু অন্যরকম এবং একটু কৌতূহলী নাম। কেন আপনি এই নামটাই রেখেছেন? আচ্ছা, এটা খুবই দারুণ প্রশ্ন, অনেক ধন্যবাদ। 32 জেলার আটখোলা মূলত একটি জনপদের গল্প। যে জনপদ আজ থেকে এখনকার সময় যদি হিসেব করি 28 বছর আগে হারিয়ে গেছে মেঘনা নদী গর্ভে, এবং তখন একটা কিশোরের গল্প রয়েছে এখানে। সেই মূলত গল্পটা বলেছে যে চেয়েছিল তার বাড়িটা যেন না ভাঙে। মধ্যরাতে মেঘনার বান, ঘূর্ণিঝড়, বজ্রপাত, জোয়ার, নদী ভাঙন, সব কিছুর মধ্যে ওই জালারাটখোলার ওই দোতলা টিনে সেই বাড়িটা মধ্যরাতে ভেঙে যায়। ওই কিশোর উদ্বাস্ত হয়ে যায়। তার আগে সে তার বড় বোন, যে নোয়াখালী কলেজে পড়াশোনা করতো মেঘনার ওপারে মাইস্তিতে, তাকে চিঠি লিখেছিল যে আমার জন্য স্বর্ণের কিছু একটা নিয়ে এসো। আমি একটা কিশোরের কথা বলছি, 8 বছরের কিশোর, 1998 সালে, 28 বছর আগে। তো সেই কিশোরের সে দেখছে প্রতিদিন মেঘনা আসলে কাছে চলে আসছে। তার ইমিডিয়েট বড় বোন, যে 1.5 বছর বড় লুনা আপা চরিত্রে, তারা 2 ভাই বোন প্রতিদিন বিকেলবেলা দৌড়ে যেত মেঘনার কাছে। দেখা যেত 1 সপ্তাহ পরে তারা কদম গুনে গুনে দৌড়াতো, 1 2 3 করে দৌড়াতো। দেখা গেল যে সপ্তাহ ব্যবধানে কদম কমতে থাকে, মানে মেঘনা কাছে আসছে। তার বোনকে চিঠি লিখেছিল, আমাদের তো বাড়ি ভেঙে যাবে, তুমি কবে আসবে। বোন আসলে চিঠি পেয়েছে, ঠিক উত্তরও পাঠিয়েছে। উত্তর পৌঁছানোর আগেই, আমি 98-এর কথা বলছি, তখন চিঠি আসতে সপ্তাহখানেক 10 দিন সময় লাগতো পোস্ট অফিসের মাধ্যমে। তো বড় বোন ফিরেছে ঠিক, কিন্তু সে এসে মেঘনার পাড়ে দাঁড়িয়েছিল রাতের 10টা-11টা পর্যন্ত। তার বাড়ি খুঁজে সে পাচ্ছে না, কারণ তার বাড়ি আরো 10-12 দিন আগে মেঘনা নদী গর্ভে ভেঙে গেছে। তো এই যে সে বাড়ি খুঁজে পাচ্ছে না, তার ছোট ভাইয়ের জন্য সে একটা উপহার নিয়ে আসে। সে রাত অব্দি দাঁড়িয়ে থাকে, চারপাশে খুঁজতেছে, আত্মীয় স্বজন কাউকে সে পাচ্ছে না, বাবা মা ভাই বোন কাউকে সে পাচ্ছে না। ওই কিশোর সে ভেবেছিল যে সে হয়তো বাড়িটা রক্ষা করতে পারবে। যেহেতু সে রক্ষা করতে পারেনি, ওই সময় দ্বিতীয় সাময়িক পরীক্ষায় সে অঙ্কে 32 পেয়েছিল।
32 মানে ফেল মার্কস, 33-এ পাস। এটা যদি একটা কিশোরের বয়ানের গল্প ওই সময় মোমেন্টটুকু, তো সে আসলে এটা মনে করে যেটা 32 মানে ফেল করেছে, বাড়িটা সে রক্ষা করতে পারেনি। তো এটা একটা বিলীন হওয়া বাড়ির গল্প, একটা কিশোরের দহনের গল্প, যে তার বাড়ি রক্ষা করতে না পেরে 27 বছর ধরে যে বয়ে চলা দহন সেটা প্রকাশ করেছে, তাই নামটি 32 জাইলার খোলা। কি চমৎকার। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমরা যারা একসাথে কাজ করি আমরা জানি যে আমাদের মোটামুটি একটু চাপেই থাকতে হয়। তো এর মধ্যে মানে কাজের ফাঁকে আপনি বই লিখেছেন নাকি বই লেখার জন্য আলাদা করে সময় রেখেছেন যে আমার এই সময়টাতে আলাদা আমি বই করে লিখব? কোনো সময় আসলে নেই। আমি খবর পড়তে যে আসার পথটুকুতে আমি বিভিন্নভাবে আসি, কখনো রিক্সায় একটু পথ, আবার হেঁটে একটু পথ, আবার গাড়িতে উঠে, কখনো বাইকে উঠে জ্যাম দেখে, ম্যাপ দেখে, বা আমার প্রডিউসার যিনি এখন রয়েছেন তার সঙ্গে কমিউনিকেশন করে আসলে কত দূর লাগবে ওই সময়টুকুতে আমি আসলে, যেহেতু পুরোটা আমি মোবাইলে লিখেছি, আমার কানে হেডফোন থাকতো, আমার কিছু পছন্দের গান ছিল প্লেলিস্টে, সেগুলো শুনতাম, সেগুলোর ব্যবহার রয়েছে পুরো বই জুড়ে। আর আমি গুগল ডক্সে লিখতাম, একটা না আমি লিখে গিয়েছি, এবং লিখতে গিয়ে খবর পড়াও মিস করেছি। আমরা শুনেছি সেই গল্প। আচ্ছা, পুরো বই শেষ করতে সময় কত দিন লেগেছে বা মাস? এটা আমি শুরু করেছি 2025-এর আগস্টের শেষে লেখা। ভেবেছিলাম ছোট গল্প লিখবো, সেটা শেষ করেছি আমি প্রাথমিকভাবে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের শুরুতে। 2 মাসে আমি লিখেছি 1,43,000 শব্দ। এরপরে এটি পরিমার্জন এবং এটি প্রকাশনার সংস্থার মাধ্যমে হাতে আসা পর্যন্ত এটির কলেবর বেড়ে দাঁড়িয়েছে 2,04,000 শব্দে, এবং এটা পুরো জার্নি বলা যায় 11 মাসের, কিন্তু লিখেছি সব মিলে হয়তো বা 3 মাস ম্যাক্সিমাম পুরোটা। দ্রুত সময়ে আসলে। আচ্ছা, আমি এটা আমার ব্যক্তিগত একটা প্রশ্ন যে আপনার বই যখন আমি পড়া শুরু করেছি, বইয়ের শুরু থেকেই কিন্তু মোটামুটি একটা আঞ্চলিক শব্দের ব্যবহার বা বেশ কিছু লাইন ছিল আঞ্চলিক শব্দের। তো আমার বুঝতে একটু সমস্যা হয়েছে এবং আমার মনে হয় দর্শক বা পাঠক যারা রয়েছেন তাদেরও কিন্তু বুঝতে একটু সমস্যা হচ্ছে। তো এই ব্যাপারটা নিয়ে যদি কিছু বলতেন। নিশ্চয়ই, এটা একটা অঞ্চলের গল্প, একটা নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার গল্প। হাতিয়ার মানুষ যেভাবে কথা বলে, তারা যেভাবে যোগাযোগ করে, সেই ভাষা ব্যবহার করেছি আমি কথোপকথনে। আর যে বর্ণনা, সেটা আমি এখন যে ভাষায় কথা বলছি সে ভাষায়। এটা যেহেতু খুব আমি অরিজিনালিটি বা অথেন্টিসিটিটা ধরে রাখার চেষ্টা করেছি, তাই একেবারে লোকাল ওই দেশ, ওখানকার মানুষ, ওই অঞ্চলের মানুষ যেভাবে কথা বলে বা আমরা বাড়িতে যেভাবে কথা বলি, সেই গল্পগুলোই, সেই ভাষাগুলোই আমি এখানে রেখেছি। তো একজন নতুন পাঠক নোয়াখালী অঞ্চলের বাইরে যারা, আমি লিখতে গিয়ে আমার দেশের বিভিন্ন জায়গায় আমার বন্ধু বান্ধব রয়েছেন, শুভাকাঙ্ক্ষী রয়েছেন, তাদের অনেকের সাথে আমি শেয়ার করেছি। তারা পড়েছেন, তারা তাদের মন্তব্য জানিয়েছেন, তাদের ভালো লেগেছে বলেছেন। ভাষার ব্যাপার যেটা কথোপকথন, সেটা তাদের শুরুর দিকে ধরতে একটুখানি তাদের সময় লাগবে, এবং এটা লাগবে কারণ এটা আমি অথেন্টিসিটি রাখার জন্য সেই ভাষাটাই ব্যবহার করেছি। নামটা যেমন জাল্লার আটখোলা, মানে 32 জেলের খোলা হাট বাজার, 32 জাল্লার আটখোলা। তো এটার নানামুখী ব্যাখ্যাগুলো পুরো বই জুড়ে রয়েছে। এটা যত আপনি বই পৃষ্ঠা উল্টাতে থাকবেন, তত আপনি পুরো বইয়ের ভেতরে ঢুকতে থাকবেন, এবং খুব অরিজিনাল খাঁটি একটা বিষয় পাবেন, যেটা হাতিয়ার সংস্কৃতি, হাতিয়ার জলবায়ু, হাতিয়ার জীবন আপনি আবিষ্কার করবেন, সেটা ওই ভাষার মাধ্যমে নিশ্চয়ই। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে বইয়ের দামটা কত? বইয়ের দাম 1500 টাকা। একটু বেশি হয়ে গেল না? সেটা আপনি বইটা একটু হাতে নিয়ে আপনার সামনে রয়েছে, আপনি দেখতে পারেন বইটার কোয়ালিটি, বইটার পেজ এবং সবকিছু মিলিয়ে বইটা প্রিমিয়াম ভাবে করার চেষ্টা করা হয়েছে। বইটির প্রোডাকশন কস্ট অনেক বেশি এবং বইটির পৃষ্ঠা সংখ্যাও আসলে অনেক বেশি, এবং এটার পেছনে সময়টা যদিও 11 মাস, দীর্ঘ একটা পরিশ্রম গিয়েছে। আর দামটা আসলে কাগজের হিসেবে কি সবকিছুর দাম হয়? একটা জীবনের, একটা জনপদের 75 বছরের দহনের গল্প আপনার হাতে, এটার পেছনে অনেক পরিশ্রম রয়েছে, অনেকগুলো মানুষের হারিয়ে ফেলার ঘটনা রয়েছে, জীবন রয়েছে, অনেকগুলো ইমোশন রয়েছে, জীবনের নানামুখী বাস্তবতা রয়েছে, অভিজ্ঞতা রয়েছে। এত কিছুর মূল্য আসলে যে দামটা রয়েছে সেটা দিয়েও হয় না, কিন্তু যেহেতু পাঠকের কাছে পৌঁছাতে চাই, তাই এটি 1500 টাকায় পাওয়া যাচ্ছে। এবং আমার হাতিয়ার মানুষ যারা, তাদের জন্য নিশ্চিতভাবে, এবং সাধারণ পাঠক যারা, তাদের জন্য আমার যেহেতু উৎসব চলছে, এখন 1200 টাকায় পাওয়া যাচ্ছে রকমারি এবং আমার ওয়েবসাইটের থ্রুতে www.faisalmorshed.com, সেই ওয়েবসাইটের থ্রুতে এটা অর্ডার করতে পারবেন পাঠকেরা। এবং আমি আপনাদের কথা দিতে পারি, আপনারা দাম দিয়ে একটি ভালো বই কিনবেন, আর যদি দাম দিতে পারেন আপনারা, তখন নিশ্চয়ই লেখকরা আরো বেশি লেখার উৎসাহ পাবেন। একদম একদম। একটা বই লেখা শুরু করা এবং ফাইনালি যখন আপনি বইটা হাতে পেয়েছেন, দুইটা অনুভূতি নিশ্চয়ই একরকম নয়।
নিশ্চয়ই। কেমন লেগেছিল যখন বইটা নিজের হাতে পেলেন বা নিজ চোখে দেখেছেন? আমার খুবই দারুণ লেগেছে। আমি আসলে ভাবিনি যে বইটা এত বড় হবে, যেটা শুরুতে আচ্ছা। বলেছিলাম। এবং শুরুতেই আমার মনে হচ্ছে ভারী। আমি অনেক প্রথম ভারী। প্রকাশক আমাকে ২টি বই দিয়েছিলেন আব্বা আর আম্মার জন্য। আমি নিয়ে গিয়েছিলাম কাঁধে করে। আমি বইতে গিয়ে বেশ কয়েকদিন আমি আসলে কাঁধের ব্যথায়ও ভুগেছি। অনেক বড় কিন্তু আনন্দটুকুও রয়েছে। আমার ভালো লেগেছে এবং প্রথম যেহেতু সেই বিশেষ অনুভূতিটুকু তো রয়েছেই। বেশ ভালো লেগেছে আমার। এবং প্রকাশক সাহেব তিনি নিজেও খুব পছন্দ করেছেন। বইটা সবার প্রথম কাকে দেখিয়েছেন? সবার প্রথম আসলে আমি দেখেছি, আমার সঙ্গে আমার বন্ধু ছিল, সে দেখেছে। এরপর আঙ্কেল আন্টি বা ওইটা স্পেশাল আমি কোনো যখন ব্যক্তি? ভিডিও পাঠিয়েছে যখন আমাকে প্রকাশনা থেকে, তখন আমি বাবাকে দেখেছে দৌড়ে গিয়ে যে দেখো আমার বই হচ্ছে। তিনি নিজেও খুব খুশি হয়েছেন, কারণ আমার বাবা তিনি নিজেই পুরো বইটি প্রুফ রিড করেছেন 785 পৃষ্ঠা। তো খুব খুশি হয়েছিলেন। আব্বা আম্মা দুজনকে দেখিয়েছিলাম। তারপর আমাদের ফ্যামিলি গ্রুপ রয়েছে, মা বাবা ভাই বোন, আমাদের ভাই বোনের, সেখানে দিয়েছি, সবাই খুব পছন্দ করেছে। বইটির নাম যেহেতু ৩২ জাইলার আটখোলা, এই ৩২-এর সাথে ধানমন্ডি ৩২-এর কোনো সম্পর্ক কি আছে? এটা আসলে খুব স্পেসিফিক প্রশ্ন, কিন্তু এটা যেহেতু উপন্যাস, কল্পনার মিশেলে একটা উপন্যাস দীর্ঘ, ৩২-এর নানামুখী ভাবনার বিস্তার এখানে রয়েছে। ৩২ তো আসলে একটু আগে যেটা বললাম আমি, যে ফেইল্ড নাম্বার, একজন Exactly. কিশোরের ব্যক্তিগত দহন, তার বাড়ি রক্ষা করতে না পারা। সেখানে সেই ৩২ জাইলারাট খোলায় একজন ধর্ষিতা মধ্যবয়স্কা মহিলা ছিলেন, লতি দাদি, যাকেও কিশোর ছোটবেলায় লতি দাদি ডাকতো। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তার ২ ছেলে নির্মমভাবে নিহত হন সেই ৩২ জাইলারাট খোলায়। তারা দুজনই জেলে ছিলেন এবং লতি দাদি তাকে তার সম্ভ্রম হারাতে হয়। এই যে পাকিস্তান ১৯৭১ সালে যেই অত্যাচার করেছে, নির্মম নির্যাতন করেছে বাঙালিদের উপরে, আমাদের উপরে, আমাদের মহান স্বাধীনতার অর্জনের এই জায়গাগুলো নানান রকমভাবে আমার পুরো বই জুড়ে এসেছে। ১৯৭১ মহান জন্মলগ্ন সবকিছু। তো এটার আসলে নানামুখী বিস্তার রয়েছে। ধানমন্ডি ৩২ আমাদের মুক্তিযুদ্ধের সূতিকাগার। এটা যেমন, এটাতে যেভাবে আঘাত করা হয়েছে ৫ই ফেব্রুয়ারি ২০২৫ সালে, যা করা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে বা নানান রকমভাবে এখনো রয়েছে যদিও ভাঙাচোরা অংশ। তারপরে দেখুন, এই যে আপনি জিজ্ঞাসা করছেন কেন করছেন ধানমন্ডি ৩২, হারিয়ে যায়নি কিন্তু, ওইটাও একটা বাড়ি ভাঙার গল্প। আর এটা একজন কিশোরের, যে ১৯৯৮ সালে তার বাড়ি হারিয়ে ফেলেছিল, রক্ষা করতে না পারা কিশোরের দহন, এই ৩২ জাইলারাট খোলা। ওই ধানমন্ডি ৩২, সেটিও বাড়ি ভাঙার গল্প, এটিও বাড়ি ভাঙার গল্প। এটা সকল বাড়ি ভাঙা, বিলীন হওয়া, ঠিকানাহারা মানুষের গল্প এটা। এবং ধানমন্ডি ৩২-এর কথা যেহেতু বললেন, সেখানেও তো ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে যারা ধর্ষিত হয়েছিলেন, ধর্ষিতা, তাদের ঠিকানাটাও অনেকেই ব্যবহার করেছেন ধানমন্ডি ৩২, এবং সেই সংখ্যাটাও কিন্তু কম নয়। আমার ৩২ জাইলারাট খোলাও ঠিক একই রকম বেদনার একটি বাড়ি ভাঙার গল্প। খুব ভালো লাগছে আসলে কথা বলতে। অনেক ধন্যবাদ। আচ্ছা, এই যে আপনি এত বছর ধরে সাংবাদিকতা পেশায় আছেন, পাশাপাশি এখন আপনি একটা বই লিখে ফেলেছেন, মানে জি। আপনি একজন লেখক। থ্যাংক ইউ। লেখক হওয়ার পর আগের ফয়সাল মোরশেদ, এখনকার ফয়সাল মোরশেদ, কিছু কি একটু ব্যতিক্রম কিছু অনুভব করছেন? অনুভব করছি বলতে, আমি তো অনুভব করি আসলে, আমি নিজেকে বলি পর্যবেক্ষক। আমার ছোটবেলাটা যেহেতু উদ্বাস্তু হওয়া একটা কিশোরের জীবনের মতো, আমি একটা কোনায় বসে, স্কুলের একটা কোনায় বসে মাঠের দিকে তাকিয়ে থাকতাম, সবাই খেলতো দেখতাম। তো সেই জগতের ভাবনাগুলো আমার মধ্যে নানান রকমভাবে ধরা দেয়, সেটাই আমি লিখি এবং এটা আমাকে আনন্দ দেয়। তো বই প্রকাশের আগে ওই কনফিডেন্সটুকু ছিল না যে আমি লিখতে পারবো কিনা। যেহেতু আমি লিখেছি এবং বের হয়েছে, সবাই অনেক ভালো লাগার কথা জানাচ্ছে এবং অনেকেই সমালোচনা করছেন, সেটাও অনেক বড় গুরুত্বপূর্ণ একজন মানুষের বড় হওয়ার পেছনে। কি নিয়ে পছন্দ সমালোচনা অপছন্দ, করছেন? বইটা অনেক ভারী, এটা একটা বড় বিষয়। ও আচ্ছা, যেটা আমি নিজেও বলে ফেলেছি। হ্যাঁ, বইটা আসলে অনেক ভারী এবং অনেক বড় বই। শুরুর দিকে সবাই বলে প্রথম লেখক, সেখানে এত বড় বই লিখেছে। আমি তো আসলে জানতাম না এটা এত বড় অনেক হয়ে বড় যাবে। একটা গুণ আমি মনে করি। থ্যাংক ইউ ভেরি মাচ। তো এটা একটা বিষয় আর কি। তো আমি ভালো লাগছে আমার, আমি অনুভব করছি, আনন্দ উদযাপন করছি। পুরো বইটাই আপনার খুবই পছন্দের, কিন্তু স্পেসিফিকভাবে যদি বলতে হয়, বইয়ের কোন অংশটা বা কোন চ্যাপ্টার আপনার খুব পছন্দের বা ইন্টারেস্টিং কিছু আছে? আমার বইয়ের পুরো বইটা জুড়েই তো আমি আসলে একজন কিশোরের দহন লিখেছি, হারিয়ে ফেলা, বাড়ি ভাঙা একজন মানুষের। পুরো বইটা জুড়ে আসলে তার মর্মবেদনা রয়েছে। এবং এখানে যেমন ১৯৫০ রয়েছে, ৫২ রয়েছে, ৫৭ সালের একটা
গরুর গাড়িতে করে একজনকে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে, একজন সন্তান সম্ভবা নারীকে, তার জীবন। 1970-এর আমাদের বন্যা, যেখানে হাতিয়ার হাজার হাজার মানুষ মারা গেছেন, 71-এর মুক্তিযুদ্ধ, 98-এর বন্যা, 90-এর অভ্যুত্থান, 24-25-এর নানান রকম বাস্তবতা এসেছে। প্রতিটা মোমেন্ট আমি লিখতে গিয়ে অনেক আনন্দ পেয়েছি, প্রতিটা মুহূর্ত আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং প্রতিটা পৃষ্ঠা আমার খুব পছন্দের। সব শেষে দর্শকদের যদি কিছু বলতে হয় যে কেন তারা 32 জাইলার আটখোলা পড়বে, খুবই সংক্ষিপ্ত আকারে যদি বলতে হয় 1 বা 2 লাইন, আপনি কি বলবেন? 32 জেনারেট খোলা শুধু হাতিয়ার নয়, এই মুহূর্তে আপনারা যারা দেখছেন দেশের বিভিন্ন জায়গা থেকে, আপনাদের সবার উপন্যাস। এটি একটি মুক্তিযুদ্ধের গল্প, একটি বাড়িহারা একজন কিশোরের গল্প, ঠিকানাহারা প্রতিটি মানুষের গল্প। এটি আসলে আপনাদের সবার গল্প, সম্পর্কে নানামুখী টানাপোড়েনের গল্প। বাবা মা, ভাই বোন, দাদা দাদি, চাচা চাচি, খালা খালু, ফুফা ফুফু, যাদের কোলে পিঠে করে মানুষ হয়েছেন আপনি, সেই মানুষগুলোর সেই জীবন যে হারিয়ে গেছে, বা সেই ছোটবেলা সেই জীবনটুকু, যাদের সম্পর্ক যাদের সঙ্গে ফিকে হয়ে গেছে, তাদেরকে ফিরে পাওয়ার গল্প 32 জেলার খোলা। আর আমি যেহেতু সাংবাদিক, আমার অনেক ছোঁয়াও রয়েছে, আমার নিজের চোখে দেখা নানান কিছু এখানে রয়েছে। সবকিছু মিলে এটি আপনাদের জন্য নিশ্চয়ই খুব দারুণ একটি অভিজ্ঞতা হবে, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। দারুণ একটা আড্ডা হলো এবং অনেক কিছু আমার জানা হলো, অনেক প্রশ্ন ছিল, আজকে আড্ডাটাও হয়েছে, প্লাস প্রশ্নের উত্তরও জানা হয়েছে। অনেক এবার ধন্যবাদ। আজকের আড্ডা এখানেই শেষ করব এবং নিশ্চয়ই। শেষ করার আগে আমি চাই আপনি আপনার বই থেকে যদি আপনার পছন্দের কোনো লাইন পড়ে বিদায় নিতেন দর্শকদের থেকে। অনেক ধন্যবাদ সাদিকা, আপনাকে আমি বিদায় নিতে নিতে আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে যেহেতু সংবাদ উপস্থাপক, এটা তো আসলে উপন্যাস কবিতা নয় যে আমি এক লাইন পড়বো, আমি একটা অংশ পড়ি। প্রচন্ড বেগে ধেয়ে আসছে সুপার সাইক্লোন মহাকাল। ঘূর্ণিঝড় কেন্দ্রের 85 কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ 200 থেকে 220 কিলোমিটার বৃদ্ধি পাচ্ছে। আজ ভোর রাতের দিকে সুন্দরবনের কাছ দিয়ে উপকূল অতিক্রম করবে ঘূর্ণিঝড়টি। মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 10 নম্বর মহা বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজারকে 7 নম্বর বিপদ সংকেত থেকে বাড়িয়ে 9 নম্বর মহা বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এরই মধ্যে মহাকালের প্রভাবে রাজধানী ঢাকা সহ দেশের উপকূলবর্তী বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হচ্ছে। উপকূলবাসীকে রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন। আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে। আমাদের ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে জানাচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম সৌরভ। এক নাগাড়ে উৎকণ্ঠা উত্তেজনা নিয়ে পড়ে গেল প্রেজেন্টার। কেমন যেন লাগলো টিভি স্ক্রিনে তখন উত্তাল মেঘনাথ ছবি, কাঁদছেন ঘরহারা মানুষ, যেন সেই 98-এ আমরা। আপা আমার দিকে তাকালো। এই হোলাগা যেসব খবর আত্মেন বালা লাগে ভাই। কেন আপা? না নদী বাঙ্গনের খবরে প্রেজেন্টার বালা করি হইতো হারে। কি যেন নাম এতের? ও হ্যাঁ, মনে আইছে, ফয়সাল। ফয়সাল। আর হিয়ারোর আরেকখান আছে কি জানি, দূর হ্যাডায় মুয়ায় না, মোর্শেদ। কথা কেড়ে নিয়ে বললাম আমি, ওর নাম ফয়সাল মোর্শেদ। অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ ফয়সাল ভাইয়া।